আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড। আজ পড়ছি উপন্যাসটির চতুর্থ পর্ব। গ্র্যান্ড গ্যালারির শেষ মাথায় পৌঁছে রবার্ট ল্যাংডনের মনে হলো তার মাথাটা একেবারে হালকা হয়ে গেছে। সোফির ফোন মেসেজটা তার মাথায় বারবার বাজতে লাগলো। করিডোরের শেষ মাথায় জলজলে একটা সাইনে বিশ্রাম ঘরের আন্তর্জাতিক একটা প্রতীক আঁকা আছে। সে একটা ঘোরের মধ্যে দিয়ে এগিয়ে গেল সেটার দিকে। বিশ্রামঘরটা ইতালিয়ান চিত্রের সারি সারি ক্যানভাসের এক ফাঁকে যেন লুকিয়ে আছে। পুরুষের চিহ্ন দেওয়া দরজাটা খুলে ল্যাংডন ভেতরে প্রবেশ করেই বাতি জ্বালালো। ঘরটা খালি। সিঙ্কের কাছে গিয়ে ঠান্ডা পানি দিয়ে সে মুখে ঝাপটা দিল। ঘোরটা কাটাতে চেষ্টা করল। কড়া ফ্লোরোসেন্টের আলো চকচকের টাইলসে জলজল করছে। ঘরটাতে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। তোয়ালে দিয়ে মুখটা মুছতে ঘরের দরজা খট করে খুলে গেলে খুব চমকে গেল সে। সোফি নেভু ঢুকল, তার সবুজ চোখে ভয়ের আভা। ধন্যবাদ ঈশ্বরকে, আপনি এসেছেন। আমাদের হাতে বেশি সময় নেই। ল্যাংডন সিঙ্কের পাশে দাঁড়িয়ে ডিসিপিজের ক্রিপ্টোগ্রাফার সোফি নেভুর দিকে বিস্ময়ে চেয়ে আছে। মাত্র মিনিট খানেক আগে ল্যাংডন ফোনে তার মেসেজটা শুনেছে। ভাবছিল এই ক্রিপ্টোগ্রাফার মহিলা নির্ঘাত পাগল। তারপর যতই সোফি নেভুর কথা সে শুনছে, ততই তার মনে হচ্ছে মেয়েটা সততার সাথে কথা বলছে। এই মেসেজটা শুনে প্রতিক্রিয়া দেখাবেন না, ঠান্ডা মাথায় শুনে যান। আপনি এখন বিপদে আছেন। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। অনিশ্চয়তা বোধ করলেও ল্যাংডন সিদ্ধান্ত নিল সোফি যা বলবে ঠিক তাই করবে। সে ফসেকে বলেছে যে ফোনের মেসেজটা তার নিজের দেশের একজন আহত বন্ধুর পাঠানো। তাকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। তারপর সে বিশ্রামঘর ব্যবহার করার কথা বলেছে, যেটা গ্যালারির শেষ প্রান্তে অবস্থিত। সোফি এখন তার সামনে দাঁড়িয়ে আছে। তার শ্বাস প্রশ্বাস এখনো দ্রুত চলছে। অনেকটা পথ ঘুরে এখানে আসতে হয়েছে তাকে। ফ্লুরোসেন্ট লাইটে ল্যাংডন দেখল সোফির মুখটা বেশ নরম। সে অবাকই হলো বলা যায়। শুধুমাত্র তার চোখটা তীক্ষ্ণ, আর সেটা যেন রেনোয়ার একাধিক লেয়ারে আঁকা ঐন্দ্রজালিক একটা মুখচ্ছবি। আড়াল করা, কিন্তু স্বতন্ত্র এক ধরনের ঢেকে থাকা রহস্য আর সাহসিকতাপূর্ণ। আমি আপনাকে সাবধান করে দিতে চাই মিস্টার ল্যাংডন, সোফি বলতে শুরু করল। এখনও তার নিঃশ্বাস দ্রুত পড়ছে। আপনি এখন সুসার্ভিলেন্স কেচির অধীনে আছেন। কথাগুলো যখন বলছিল তখন তার উচ্চারিত শব্দগুলো প্রতিধ্বনি হলো। কিন্তু কেন? ল্যাংডন জানতে চাইল। সোফি ইতিমধ্যেই তাকে ফোনে একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু কথাটা সে সোফির মুখ থেকেই শুনতে চায়। কারণ কয়েকবার সামনে এগিয়ে এসে সে বলল, এখন এই হত্যাকাণ্ডে ফসের প্রাথমিক সন্দেহভাজন হলেন আপনি। ল্যাংডন কথাটা শুনে অবিশ্বাসে তাকাল। তারপরও কথাটা তার কাছে খুব হাস্যকর শোনাল। সোফির মতে ল্যাংডনকে আজ রাতে লুভরে ডেকে আনা হয়েছে একজন সিম্বলিস্ট হিসেবে নয়, বরং একজন সন্দেহভাজন হিসেবে। তাকে বর্তমানে ডিসিপিজের কাছে জনপ্রিয় পদ্ধতি সার্ভিলেন্স কেচির আওতায় রাখা হয়েছে। এক ধরনের ধোঁকাবাজি। পুলিশ এই পদ্ধতিটা ব্যবহার করে সন্দেহভাজনকে অপরাধ সংঘটিত স্থানে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, যাতে সন্দেহভাজন ব্যক্তি নার্ভাস হয়ে ভুলবশত কিছু করে ফেলে আর জালে আটকা পড়ে যায়। আপনার জ্যাকেটের বাম দিকের পকেটে দেখুন, সোফি বলল। আপনি প্রমাণ পাবেন তারা আপনাকে নজরে রেখেছে। ল্যাংডন বুঝতে পারল তার উদ্বিগ্নতা বাড়ছে। আমার পকেটে দেখব? শুনে মনে হচ্ছে এক ধরনের সস্তা জাদুর কৌশল। একটু দেখুন। অনিচ্ছা সত্ত্বেও ল্যাংডন তার জ্যাকেটের পকেটে হাত দিল। এই পকেটটা সে কখনোই ব্যবহার করে না। ভেতরে কিছুই খুঁজে পেল না। কি আর আশা করতে পারো তুমি? সে একটু ভাবল, হয়তো সোফি পাগলই হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই হাতে একটা কিছু নাগাল পেল, একেবারে অপ্রত্যাশিত। জিনিসটা ছোট্ট আর শক্ত। তার আঙুলে ওটার স্পর্শ লাগল। ল্যাংডন সেটা বের করে এনে দেখল। দারুণ বিস্মিত হলো সে। একটা ধাতব জিনিস, বোতামের মতো কিছু, অনেকটা হাতঘড়ির ব্যাটারির মতন দেখতে। আগে কখনো দেখেনি সে। এটা কি? জিপিএস ট্র্যাকিং ডট, সোফি বলল। বিরামহীনভাবেই এটা নিজের অবস্থান সম্পর্কে গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইটের মাধ্যমে তথ্য দিয়ে থাকে, আর ডিসিপি যে সেটা মনিটরিংও করতে পারে। আমরা এটা লোকজনের অবস্থান জানার কাজে ব্যবহার করে থাকি।
এই পৃথিবীর যে কোনো জায়গায়, এমনকি 2 ফিটের মতো জায়গাও এটা চিহ্নিত করতে পারে। এই দিয়ে তারা আপনাকে নজরদারি করছে। যে এজেন্ট লোকটা আপনাকে হোটেল থেকে তুলে এনেছে সেই জিনিসটা আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে। ল্যাংডন হোটেল ঘরের কথাটা স্মরণ করল। তার দ্রুত গোসল করা, পোশাক পরা, ডিসিপিজের এজেন্ট ঘর থেকে বের হওয়ার সময় তার টুইট জ্যাকেটটা হাতে নিয়েছিল। বাইরে খুব ঠান্ডা মিস্টার ল্যাংডন, এজেন্ট লোকটা তাকে বলেছিল। প্যারিসের বসন্ত শুধু গানেরই হয় না। ল্যাংডন তাকে ধন্যবাদ জানিয়ে জ্যাকেটটা পরে নিয়েছিল। সোফির অলিভ রঙের চোখের চাহনিটা খুবই প্রখর। আমি আপনাকে এই জিনিসটার ব্যাপারে আগে সতর্ক করিনি, কারণ আমি চাইনি আপনি ফসের সামনে আপনার পকেট হাতড়ে বেড়ান। আপনি যেটা খুঁজে পেয়েছেন সেটা যেন সে না জানে। ল্যাংডন কী প্রতিক্রিয়া দেখাবে সে সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। তারা আপনার সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে, কারণ তারা ভেবেছে আপনি পালাতে পারেন। সোফি একটু থামল। সত্যি বলতে কি, তারা আশা করছে আপনি পালাবেন। এতে তাদের কেসটা খুব শক্ত হবে। আমি পালাবো কেন? ল্যাংডন জানতে চাইল। আমি নির্দোষ। ফসে কিন্তু অন্য কিছু মনে করছে। রেগে মেগে ল্যাংডন ময়লা ফেলার ঝুড়িতে ডটটা ফেলতে উদ্যত হলো। না। সোফি তার হাতটা টেনে ধরে তাকে থামালো। পকেটেই রাখুন। এটা ফেলে দিলে সিগন্যালটা থেমে যাবে। তখন তারা বুঝতে পারবে আপনি জিনিসটা খুঁজে পেয়েছেন। ফসে আপনাকে একা ছেড়েছে, তার কারণ সে আপনার অবস্থান মনিটরিং করতে পারছে। যদি সে জেনে যায় যে আপনি এটা ধরে ফেলেছেন, তবে যা করবে। সোফি কথাটা শেষ করল না। জিনিসটা তার পকেটে আবার ঢুকিয়ে দিল। এটা আপনার সাথেই থাকুক, অন্ততপক্ষে কিছুক্ষণের জন্যে। ল্যাংডন আশাহত হল। ফসি কি করে বিশ্বাস করতে পারল যে আমি জ্যাকসনেকে খুন করেছি? আপনাকে সন্দেহ করার কিছু সঙ্গত কারণও রয়েছে, কিছু জোরালো প্রমাণও আছে তার কাছে। সোফির মুখে একটা চিন্তার ছাপ দেখা গেল। এখানে একটা ছোটোখাটো প্রমাণ রয়েছে যা আপনি দেখেননি। ফসে সেটা খুব যত্ন সহকারে আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে। ল্যাংডন শুধু চেয়ে রইল। আপনি কি সোনিয়ার লেখা 3টি লাইন মনে করতে পারবেন? ফ্লোরের লেখাটা? ল্যাংডন মাথা নাড়ল। সংখ্যার লেখাটা তার মনে ছাপা হয়ে আছে। সোফির কণ্ঠটা নিচুতে নেমে ফিসফিসানিতে পরিণত হলো। দুর্ভাগ্যজনক কথা হলো, আপনি মেসেজটা পুরোটা দেখেননি। সেখানে চতুর্থ একটা লাইন ছিল যা আপনি আসার আগেই ফসে ছবি তুলে রেখে মুছে ফেলেছে। যদিও ল্যাংডন জানত যে ওয়াটারমার্কের কালি খুব সহজে মুছে ফেলা যায়, তবু সে কল্পনাও করতে পারল না ফসে কেন সেটা করতে যাবে। মেসেজটার শেষ লাইন, সোফি বলল, এমন কিছু ছিল যা সে চায়নি আপনি দেখে পেলেন। সে একটু থামল। অন্ততপক্ষে আপনার সাথে একটা মীমাংসা করার আগে তো নয়। সোফি তার পকেট থেকে একটা কম্পিউটার প্রিন্টের ছবি বের করে সেটার ভাঁজ খুলল। ফসে এটা স্ক্রিপ্টোলজি ডিপার্টমেন্টে পাঠিয়েছিল যাতে সনিয়ার মেসেজটার মর্মোদ্ধার করা যায়। এটা হলো মেসেজটার পূর্ণাঙ্গ ছবি। সে ছবিটা ল্যাংডনকে দিল। অবাক চোখে ল্যাংডন ছবিটার দিকে তাকিয়ে রইল। ফ্লোরের মেসেজটার একটা ক্লোজ আপ ছবি করল, যেন তার মাথায় কেউ প্রচণ্ড জোরে লাথি মেরেছে। 13-13-2-21-1-1-8-5। ওহ ড্রোকনীয় শয়তান, ওহ ল্যাংরা সেন্ট, পিএস রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। কয়েক সেকেন্ড ধরে ল্যাংডন অবাক দৃষ্টিতে সনির লেখার ছবিটার দিকে তাকিয়ে রইল। পিএস রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। তার মনে হলো তার পায়ের নিচের মাটি কেঁপে উঠছে। সনি আমার নাম উল্লেখ করে একটা মেসেজ রেখে গেছেন। সে দুঃস্বপ্নেও এটা ভাবেনি। এরকমটি কেন হলো সেটা বুঝে উঠতেও পারছে না। এখন আপনি বুঝতে পারছেন? সোফি বলল। তার চোখে তাড়া। কেন ফসে আপনাকে এখানে এনেছে, আর কেনই বা আপনি তার প্রাথমিক সন্দেহে আছেন? ল্যাংডন এবার বুঝতে পারল, যখন সে বলেছিল সনিয়া তার খুনির নাম রেখে যেতে পারেন, তখন কেন ফসে ওরকম আচরণ করেছিল তার সাথে। রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। সনিয়া কেন এটা লিখবেন? ল্যাংডন জানতে চাইল। তার হতাশা এখন রাগে পরিণত হলো। আমি কেন সনিয়াকে খুন করতে যাব? ফসে এখনও মোটিভটা ধরতে পারেনি, কিন্তু সে আজ রাতে আপনার সাথে তার সমস্ত কথাবার্তা রেকর্ড করে ফেলেছে, এই আশায় যাতে আপনি কিছু উন্মোচিত করে ফেলেন। ল্যাংডনের মুখ হা হয়ে গেল, কোনো কথা বলল না। সে ছোট্ট একটা মাইক্রোফোন ফিট করেছে। সোফি ব্যাখ্যা করল, তার পকেটে থাকা একটা ট্রান্সমিটারের সাথে সেটা সংযুক্ত। সেখান থেকে সমস্ত কথাবার্তা কমান্ড পোস্টে ট্রান্সমিট হয়েছে।
এটা অসম্ভব, ল্যাংডন চিৎকার করে উঠল। আমার একজন এলিবাই আছে। আমি বক্তৃতা শেষ করে সরাসরি আমার হোটেলে ফিরে এসেছিলাম। আপনি হোটেলের ডেস্কে জিজ্ঞেস করে দেখতে পারেন। ফসি ইতিমধ্যে সেটা করেছে। তার রিপোর্টে দেখানো হয়েছে আপনি হোটেলের চাবি নিয়েছেন 10টা 30-এ। দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 11টার দিকে। আপনি খুব সহজেই কাউকে না জানিয়ে সবার নজর এড়িয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারতেন। এটা পাগলামি। ফসের কাছে কোনো প্রমাণ নেই। সোফির চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন সে বলতে চাচ্ছে, কোনো প্রমাণ নেই? মিস্টার ল্যাংডন, আপনার নাম ফ্লোরে লেখা ছিল, মৃতদেহের পাশেই। আর সনিয়ার ডেড বুকে লেখা ছিল আপনি তার সাথে দেখা করবেন, ঠিক যে সময়টাতে তিনি খুন হয়েছেন সে সময়। সে একটু থামল। আপনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্যে ফসের কাছে খুব বেশি প্রমাণ আছে। ল্যাংডনের হঠাৎ করেই মনে হলো যে তার একজন আইনজীবী দরকার। আমি এ কাজ করিনি। সোফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এটা আমেরিকান টেলিভিশন নয় মিস্টার ল্যাংডন। ফ্রান্সের আইন পুলিশকে রক্ষা করে, অপরাধীকে নয়। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই কেসের ব্যাপারে মিডিয়াও বেশ আগ্রহী থাকবে। জ্যাকসন নিয়ে প্যারিসের খুব সম্মানিত এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার হত্যার খবরটি প্রতিটি মিডিয়ায় সকালেই চাউর হয়ে যাবে। ফসের উপর খুব জলদি একটা বিবৃতি দেবার জন্য চাপ থাকবে। আর সেক্ষেত্রে তিনি তো একজন সন্দেহভাজনকে গ্রেফতার করতেই বেশি পছন্দ করবেন। সেটাই তো তার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি অপরাধী হন বা না হন, ডিসিবি যে আপনাকে তাদের হেফাজতে রাখতে চাইবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা জানতে পারবে সত্যি কী ঘটেছিল। ল্যাংডনের মনে হলো সে খাঁচায় বন্দি একটা পশু। আপনি আমায় কেন এসব বলছেন? কারণ মিস্টার ল্যাংডন, আমি বিশ্বাস করি আপনি নির্দোষ। সোফি তার চোখটা একটু নামিয়ে আবারও তার দিকে তাকালো। আর আরেকটি কারণ হলো, আপনার এই বিপদের জন্য অংশত আমিও দায়ী। কি বললেন? আপনি দায়ী? সনি আপনাকে জড়াতে চাননি, ফাঁসাতেও চাননি। এটা একটা ভুল হয়ে গেছে। ফ্লোরের মেসেজটা আসলে আমার উদ্দেশ্যে লেখা হয়েছে। ল্যাংডন কথাটা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিল। আমায় মাফ করবেন, কি বললেন? মেসেজটা পুলিশের জন্য ছিল না। তিনি ওটা আমার জন্য লিখেছেন। আমার মনে হয় কোনো এক কারণে তিনি পুরো কাজটা খুব দ্রুত করেছেন, আর সেই জন্যই পুলিশের কাছে ব্যাপারটা কেমন দাঁড়াবে সেটা হয়তো তিনি খেয়াল করেননি। সে একটু থামল। সংখ্যার কোডটা একেবারে অর্থহীন। সনি এটা নিশ্চিত করতে চেয়েছেন যে এই কেসটায় যেন একজন ক্রিপ্টোগ্রাফারকে জড়ানো হয়, আর সেই সূত্রে যাতে আমি জানতে পারি তার কি হয়েছিল। ব্ল্যাংডনের মাথায় কিছুই ঢুকল না। তবে এটা সে বুঝতে পারল যে সোফি কেন তাকে বাঁচাতে চেষ্টা করছে। পিএস রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। সোফি বুঝতে পারছে কিউরেটর যে লেখাটা রেখে গেছেন সেটা বুঝতে হলে ল্যাংডনের সাহায্য নিতে হবে। কিন্তু আপনি এটা কেন ভাবলেন যে মেসেজটা আপনার জন্যই লেখা হয়েছে? ভিট্রুভিয়ান ম্যান, সোফি নিরুত্তাপ কণ্ঠে বলল। লিওনার্দোর স্কেচটা সবসময় আমার খুব প্রিয়। তিনি এটা করেছেন আমার মনোযোগ আকর্ষণ করার জন্য। রাখেন রাখেন, আপনি বলছেন কিউরেটর সাহেব জানতেন আপনার প্রিয় ছবি কি? সোফি মাথা নেড়ে সায় দিল। আমি দুঃখিত, জ্যাকসনি এবং আমি। সোফির কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। ল্যাংডন আজ করতে পারল সোফি এবং সনিয়ে একটা বিশেষ সম্পর্কে জড়িত। তার সামনে দাঁড়ানো যুবতীটাকে সে ভালো করে দেখল, খুবই সুন্দরী। আর সে এ ব্যাপারে বেশ জ্ঞাত ছিল যে ফ্রান্সে বয়স্ক লোকেরা প্রায়শই অল্প বয়স্ক তরুণী রক্ষিতা হিসেবে রেখে থাকে। তারপরও সোফি নিভুকে একজন রক্ষিতা হিসেবে একদমই মনে হচ্ছে না। 10 বছর ধরে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, সোফি বলল। তার কণ্ঠ এখন বেশ নিচু হয়ে গেছে। তারপর থেকে আমাদের মধ্যে খুব কমই কথা হয়েছে। আজ রাতে ক্রিপ্টোগ্রাফি ডিপার্টমেন্ট থেকে আমি তার ছবিটা দেখে বুঝতে পেরেছি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা তিনি করেছিলেন। আমার কাছে একটা মেসেজ পাঠানোর চেষ্টাও করেছেন তিনি। ভিট্রুভিয়ান ম্যানের কারণেই? হ্যাঁ, আর পিএস অক্ষর দুটো। পোস্টস্ক্রিপ্ট? সে মাথা ঝাঁকালো। পিএস আমার নামের অদ্যাক্ষর। কিন্তু আপনার নাম তো সোফি নেভু। তিনি আমাকে ডাকতেন প্রিন্সেস সোফি বলে। তার চেহারাটায় লাল একটা আভা দেখা গেল। পিএস মানে প্রিন্সেস সোফি। ল্যাংডন কোনো প্রতিক্রিয়া দেখালো না। খুব ছেলে মানুষই শোনাচ্ছে, আমি জানি, সে বলল, কিন্তু অনেক বছর আগের কথা সেটা। তখন আমি খুব ছোট ছিলাম। আপনি তাকে চিনতেন যখন আপনি খুব ছোট ছিলেন? একদমই তাই, সোফি বলল। তার চোখ ছলছল করে উঠল আবেগে। জ্যাকসনি আমার দাদু হন।
ল্যাংডন কোথায়? কমান্ড পোস্টের দিকে এগিয়ে যেতে যেতে সিগারেটের শেষ টানটা দিয়ে ফসে জিজ্ঞেস করল। এখনও পুরুষ টয়লেটে আছে স্যার। লেফটেন্যান্ট কোলেত প্রশ্নের জন্য অপেক্ষা করতে লাগলো। ফসে বিরক্ত হলো। সময় নিচ্ছে সে, বুঝেছি। কোলেতের ঘাড়ের উপর দিয়ে ফসের ল্যাপটপের পর্দায় ডটটার ছবি দেখল। সে ল্যাংডনের ব্যাপারে খোঁজ নিতে ওখানে যাবার জন্য চাপাচাপি করতে চাইল। এরকম কাজে কাউকে বুঝতে দেয়া চলে না যে তাকে চোখে চোখে রাখা হচ্ছে। ল্যাংডন নিজের ইচ্ছায় ফিরে আসবে। ইতিমধ্যে 10 মিনিট পার হয়ে গেছে। খুব বেশি সময় নিচ্ছে। ল্যাংডনের কি আমাদের চালাকিটা ধরে ফেলার কোনো সম্ভাবনা আছে? ফসে জিজ্ঞেস করল। কোলেত মাথা ঝাঁকালো। এখনও পুরুষ টয়লেটের ভেতরে নড়াচড়া করার দৃশ্য দেখা যাচ্ছে। তার মানে জিপিএস ডটটা নিশ্চিতভাবে তার সাথে আছে। হয়তো সে খুব অসুস্থ বোধ করছে। যদি ডটটা সে খুঁজে পেত তবে সেটা ফেলে দিয়ে পালাতে চেষ্টা করত। ফসে তার হাত ঘড়িটা দেখে নিল। চমৎকার। এখনও তাকে অস্থির মনে হচ্ছে। সারাটা সন্ধ্যা কোলে তাজ করতে পেরেছে। তার ক্যাপ্টেনের মধ্যে এক ধরনের অদ্ভুত দুশ্চিন্তা। সচরাচর নির্লিপ্ত আর দারুণ চাপের মধ্যেও ঠান্ডা মাথার ফসেকে আজ রাতে দেখে মনে হচ্ছে আবেগতাড়িত, যেন এই ব্যাপারটা যে কোনোভাবেই হোক তার ব্যক্তিগত একটি ব্যাপার। অবাক করার কিছু নেই, কোলেত ভাবল। ফসের এই গ্রেফতারটি খুবই দরকার, দারুণভাবেই দরকার। সাম্প্রতিক সময়ে বোর্ড অফ মিনিস্টার এবং মিডিয়া ফসের আগ্রাসী কৌশলের জন্য সমালোচনায় মুখর হয়ে উঠেছে। তার সাথে বেশ কিছু শক্তিশালী অ্যাম্বাসির দ্বন্দ্ব আর নিজের ডিপার্টমেন্টে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে বাজেটও খুব বাড়িয়ে ফেলেছে। আজ রাতে একটি অতি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে স্বনামধন্য একজন আমেরিকানকে গ্রেফতার করার মধ্য দিয়ে ফসে তার সমালোচকদের কিছুদিনের জন্য মুখ বন্ধ করে রাখতে পারবে, যা তার চাকরিটাকে বাঁচিয়ে দেবে। আর মাত্র কয়েক বছর পরে সে অবসরে চলে যাবে। সে সাথে পাবে অবসরের আকর্ষণীয় ভাতা। সবটাই সে এই কাজের মধ্য দিয়ে সুরক্ষা করতে পারবে। ঈশ্বর জানেন, তার পেনশনটার খুবই দরকার। কোলেত ভাবল। প্রযুক্তির ব্যাপারে ফসের অতি আগ্রহ পেশাগত এবং ব্যক্তিগতভাবে তার মর্মপীড়ার কারণ হয়েছে। আজ রাতে এখনও বেশ সময় হাতে রয়েছে। সোফি নেভুর অদ্ভুতভাবে বিঘ্ন সৃষ্টি করাটা যদিও দুঃখজনক, তবে সেটা খুব সামান্য ব্যাপারই। সে এখন চলে গেছে, আর ফসের কাছে খেলার জন্যে এখনও কার্ড রয়েছে। সে এখনও ল্যাংডনকে জানায়নি যে ফ্লোরের লেখাটার মধ্যে ল্যাংডনের নামও ছিল। ভিকটিম নিজে সেটা লিখে গেছেন, পিএস, রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। ক্যাপ্টেন, ডিসিপিজের এক এজেন্ট অফিস থেকে কল করল। আমার মনে হয় এই ফোনটা আপনার নেওয়া দরকার। সে একটা ফোন হাতে ধরে রেখেছে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কে করেছে? ফসে জিজ্ঞেস করল। এজেন্ট চোখ কপালে তুলে বলল, ক্রিপ্টোলজি ডিপার্টমেন্টের ডিরেক্টর। কি? সোফির ব্যাপারে স্যার। মনে হচ্ছে একটা কিছু হয়েছে। সময় হয়ে গেছে। কালো অদি গাড়িটা থেকে নামতেই নিজেকে সাইলাসের খুব শক্তিশালী মনে হলো। রাতের বাতাসে তার কোমরে আলগা করে বাঁধা দড়িটা নড়ছে। পরিবর্তনের বাতাস বইছে। সে জানে তার সামনে যে কাজটি আছে তার জন্য শক্তির চেয়ে বেশি চাতুর্যের প্রয়োজন। তাই তার পিস্তলটা গাড়িতেই রেখে এসেছে। 13 রাউন্ড হেলকার এবং কচ ইউএসপি 40 পিস্তলটা টিচার তাকে দিয়েছে। ঈশ্বরের ঘরে কোনো মারণাস্ত্রের স্থান নেই। বিশাল গির্জাটার সামনের প্লাজাটা এই সময় একেবারেই ফাঁকা। সেন্ট সালপিচের দূরে দৃশ্যত যে প্রাণীর চিহ্ন দেখা যাচ্ছে তা হলো একজোড়া অল্প বয়স্কা পতিতা। পথঘাটের পর্যটকদের নিজেদের সম্পদ দেখাচ্ছে। তাদের প্রাপ্তবয়স্ক শরীরটা সাইলাসের কাছে অতি চেনা মনে হলো। তার নিজের পাছার কথা মনে পড়ে গেল। তার উরুতে বাঁধা কাঁটা তারের সিলিস বেল্টটা মাংস কেটে ভেতরে ঢুকে যাচ্ছে, আর তীব্র যন্ত্রণা হচ্ছে। আচমকা তার শারীরিক কামনা উত্থিত হল। 10 বছর ধরে সাইলাস সব ধরনের যৌনকর্ম থেকে নিজেকে বিশ্বস্ততার সাথেই বিরত রেখেছে, এমনকি সম্মেলনও করেনি দ্য ওয়ের জন্য। সে জানত অপাসদায়কে অনুসরণ করতে হলে তাকে আরও বড় আত্মত্যাগ করতে হবে। বিনিময়ে সে পাবে তার চেয়েও অনেক বেশি কিছু। ব্যক্তিগত সমস্ত সম্পদ আর ভোগকে বাদ দেওয়ার একটা প্রতিজ্ঞা করেছে সে। এটাই তো আত্মত্যাগ। যে দারিদ্র্য থেকে সে উঠে এসেছে আর যে যৌনতার শিকার সে জেলখানার ভেতরে হয়েছে, সেটা থেকে মুক্তি পেয়েছে সে। এবার গ্রেপ্তার হয়ে ফ্রান্সের অ্যান্ডোরায় বন্দী হবার পর এই প্রথম সে ফ্রান্সে আসলো। সাইলাসের মনে হলো তার স্বদেশ তাকে পরীক্ষা করছে। তার আত্মা অতীত হিংস্রতার স্মৃতিতে আচ্ছন্ন হলো।
তুমি নতুন জন্ম লাভ করেছ। সে নিজেকে আবার শুধালো। ঈশ্বরের জন্য আজকে তার যে কাজ, তার জন্য একটি হত্যার প্রয়োজন রয়েছে। এটাও আত্মত্যাগ। সাইলাস জানত সেটা। যন্ত্রণা সহ্য করার পরিমাণই হলো তোমার বিশ্বাসের গভীরতা। টিচার তাকে এই কথাটা বলেছিলেন। যন্ত্রণার ব্যাপারে সাইলাস কোনো আনাড়ি লোক না, আর সে এটা টিচারের কাছে প্রমাণ করবার জন্য মুখিয়েছিল। হাগো লা ওব্রা দি দিওস। চার্চের মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে যেতে যেতে সাইলাস ফিসফিস করে বলল। বিশাল দরজাটার সামনে এসে সাইলাস খুব গভীর একটা নিঃশ্বাস নিল। কিস্টোনটা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সে তার ভুতুরে সাদা হাতটা দিয়ে দরজায় 3টা আঘাত করল। কিছুক্ষণ পর বিশাল দরজাটার বোল্ট খুলতে শুরু করল। সোফি ভাবতে লাগলো সে যে এখান থেকে চলে যায়নি সেটা বুঝতে ফসের কতক্ষণ সময় লাগতে পারে। ল্যাংডনকে খুব বেশি মাত্রায় ঘাবড়ে যেতে দেখে সোফি নিজেকে প্রশ্ন করল সে ল্যাংডনকে এই পুরুষ টয়লেটে নিয়ে এসে ভুল করেছে কিনা। এছাড়া আমি আর কী বা করতে পারতাম। সোফি তার দাদুর মৃতদেহটার দৃশ্য কল্পনা করল। নগ্ন এবং ঈগল পাখির মতো হাত পা ছড়ানো। একটা সময় ছিল যখন তার দাদাই তার কাছে এই দুনিয়া ছিল। তারপরও সোফি অবাক হলো যে এই লোকটার জন্য তার কোনো দুঃখবোধ হচ্ছে না। জ্যাকসন নিয়ে এখন তার কাছে একজন আগন্তুক। তাদের সম্পর্কটা মার্চের এক রাতে একটিমাত্র ঘটনায় আচমকা উবে গিয়েছিল। তখন সোফির বয়স ছিল মাত্র 22। 10 বছর আগের কথা। ইংল্যান্ডের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি থেকে কয়েকদিন আগেই বাড়ি ফিরে সোফি তার দাদুকে এমন কিছুতে জড়িত থাকার অবস্থায় দেখতে পায় যা তার কখনো দেখার কথা ছিল না। হায়, আমি যদি নিজ চোখে সেটা না দেখতাম। লজ্জায় ঘৃণায় বিস্মিত হয়ে সোফি তার দাদুকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। নিজের জমাকৃত টাকা পয়সা নিয়ে ছোট্ট একটা ফ্ল্যাট ঠিক করে একজন বান্ধবীর সাথে বসবাস করতে শুরু করে দিল। সোফি প্রতিজ্ঞা করেছিল যে দৃশ্য সে দেখেছে সে সম্পর্কে কাউকে কোনোদিন কিছুই বলবে না। তার দাদু তার সাথে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। চিঠিপত্র আর কার্ড পাঠিয়ে বারবার অনুরোধ করে বলেছিলেন সোফি যেন একবার দেখা করে, যাতে তার কাছে ব্যাপারটা খুলে বলা যায়। কিভাবে ব্যাখ্যা করবেন? একবারই কেবল সোফি জবাব দিয়েছিল তার সাথে কখনো কোনো জায়গাতে যেন তিনি দেখা না করেন, ফোন না করেন। সোফি বেশ ভীত ছিল যে ঘটনাটার ব্যাখ্যা ঘটনার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, সনিয়া কখনো সোফির ব্যাপারে হাল ছেড়ে দেননি। সোফি একটা বন্ধ করা ড্রয়ার দিয়ে 10 বছর কাটিয়ে দিয়েছে। তার দাদু তার অনুরোধ ঠিকই রক্ষা করেছিলেন। তাকে কখনো ফোন করেননি কিংবা চিঠিও লেখেননি, কেবল আজকে সন্ধ্যার আগ পর্যন্ত। সোফি। সোফির অ্যান্সারিং মেশিনে তার কণ্ঠস্বরটি অনেক বেশি বয়স্ক বলে মনে হয়েছিল। আমি তোমার কথা মতো দীর্ঘদিন যোগাযোগ করিনি, মেনে চলেছি তোমার নিষেধ, কিন্তু আজ তোমার সাথে আমার কথা বলতেই হবে। একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তার প্যারিসের ফ্ল্যাটের রান্নাঘরে দাঁড়িয়ে সোফি এতগুলো বছর পর তার কণ্ঠটা শুনে খুব শীতল অনুভব করল। তার নম্র কণ্ঠস্বরটা শুনে সোফির ছোটবেলাকার ভক্তির স্মৃতিটা ফিরে এলো। সোফি, দয়া করে আমার কথা শোনো। তিনি সোফির সাথে ইংরেজিতে কথা বলেছিলেন। সে যখন ছোট ছিল তখন ঠিক এইভাবেই তিনি কথা বলতেন। স্কুলে ফরাসি চর্চা করবে, বাড়িতে ইংরেজি। তুমি চিরতরের জন্য পাগল হতে পারো না। তুমি কি সেই সব চিঠিগুলো পড়ে দেখোনি যা আমি বিগত বছরগুলো ধরে লিখেছি? তুমি কি এখনও বুঝতে পারোনি? তিনি একটু থামলেন। এখনই আমাদেরকে কথা বলতে হবে। দয়া করে এবারের মতো তোমার দাদুর কথাটি রাখো। এখনই লুভরে ফোন করো আমায়, এক্ষুনি। আমার মনে হচ্ছে তুমি আর আমি ভীষণ বিপদে পড়ে গেছি। সোফি অ্যান্সারিং মেশিনের দিকে তাকিয়েছিল। বিপদ? তিনি এসব কি বলছেন? প্রিন্সেস। তার দাদুর কণ্ঠটা আবেগমথিত ছিল। সোফি আর অটল থাকতে পারেনি। আমি জানি আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছি, আর সেজন্য আমি তোমার ভালোবাসাও হারিয়েছি, কিন্তু সেটা তোমার নিরাপত্তার জন্যই। এখন তুমি অবশ্যই সত্যটা জানতে পারবে। আমি তোমার পরিবার সম্পর্কে সত্য কথাটা বলবো। সোফি হঠাৎ করেই তার নিজের মনের কথাটা শুনতে পেল। আমার পরিবার? সোফির যখন 4 বছর বয়স তখন তার বাবা মা মারা গিয়েছিল। তাদের গাড়িটা একটা সেতুর রেলিং ভেঙে খরস্রোতা নদীতে পড়ে গিয়েছিল। তার দাদি এবং ছোট ভাইটিও গাড়িতে ছিল। হঠাৎ করেই সোফির পুরো পরিবারটা বিলীন হয়ে গেল।
সংবাদপত্রে কিছু ক্লিপিংস সে রেখে দিয়েছে নিশ্চিত হবার জন্য। তার কথাগুলো সোফির হাড়ে অপ্রত্যাশিতভাবে কাঁপুনি লাগিয়ে দিয়েছিল। আমার পরিবার? সোফির মনে পড়ে গেল ছোটবেলায় সে স্বপ্নে অসংখ্যবার একটা জিনিস দেখে ঘুম থেকে জেগে উঠত। আমার পরিবার জীবিত আছে, তারা বাড়িতে ফিরে আসছে, কিন্তু মুহূর্তে এই ভাবনাটা উবে যেত। তোমার পরিবার মারা গেছে সোফি, তারা আর ফিরে আসবে না। সোফি, অ্যান্সারিং মেশিনে তার দাদুর কণ্ঠটা বলছিল, অনেক বছর ধরে আমি এই কথাটা তোমাকে বলার জন্য অপেক্ষা করে আছি, ঠিক মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখন সময় ফুরিয়ে যাচ্ছে। আমাকে লুভরে ফোন করো, যত দ্রুত সম্ভব। আমি এখানে সারা রাত অপেক্ষা করব। আমার আশঙ্কা আমরা দুজনেই চরম বিপদে রয়েছি। তোমার অনেক কিছুই জানার দরকার। মেসেজটা এইখানে শেষ হয়ে গিয়েছিল। নীরবে সোফি নিশ্চল কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার দাদুর মেসেজটার মর্মার্থ সে অনুমান করার চেষ্টা করল। একটাই সম্ভাবনা আছে, তার মনে হচ্ছিল এটা একটা টোপ। অবশ্যই তার দাদু তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন, আর সেজন্য তিনি সব কিছুই করতে পারেন। লোকটার ব্যাপারে তার ঘৃণা খুবই গভীর। সোফি ভাবল, হয়তো তিনি মারাত্মক কোনো অসুখে পড়েছেন, একেবারেই অন্তিম অবস্থা, আর ঠিক করেছেন যেভাবেই হোক একটা বুদ্ধি খাটিয়ে তিনি সোফিকে তার কাছে নিয়ে আসবেন, এক নজর দেখার জন্যে। যদি তাই হয়ে থাকে তবে তিনি বুদ্ধিমানের মতোই কাজ করেছেন। আমার পরিবার? এখন লুভরের পুরুষ টয়লেটের আধো অন্ধকারে দাঁড়িয়ে সোফি সন্ধ্যাবেলার মেসেজটার প্রতিধ্বনি যেন শুনতে পেল। সোফি, আমরা হয়তো দুজনেই খুব বিপদে আছি, আমাকে ফোন করো। সোফি ফোন করেনি, এমনকি সেটা করার কোনো পরিকল্পনা করেনি। এখন তার সন্দেহটা খুব বড়সড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন। তার দাদু নিজের জাদুঘরে পড়ে আছেন, ফ্লোরে তিনি একটা কোডও লিখে গেছেন, তার জন্য একটা কোড। এ ব্যাপারে সে একদমই নিশ্চিত, যদিও মেসেজটার অর্থ সে বুঝতে পারছে না, তবু সে নিশ্চিত কথাগুলো তার জন্যই। সোফি স্ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ছোটবেলা থেকে যে আগ্রহ ধীরে ধীরে তৈরি হয়েছিল সেটা কার্যত জ্যাকসনের জন্য। কোডের ব্যাপারে তার নিজের মারাত্মক রকমের আসক্তি ছিল, বিশেষ করে ওয়ার্ডস গেম এবং পাজল। কত রোববার আমরা সংবাদপত্রের স্ক্রিপ্টোগ্রামস এবং ক্রসওয়ার্ড নিয়ে পার করে দিয়েছি। 12 বছর বয়সে সোফি লা মন্দে পত্রিকার ক্রসওয়ার্ড কারো সাহায্য ছাড়াই মেলাতে পারত, তবে দাদু তাকে ইংরেজিতে ক্রসওয়ার্ড, গাণিতিক পাজল আর সাবস্টিটিউশন শিফারে দক্ষ করে তুলেছিলেন। সোফি সবগুলোই ভালো পারত। প্রকারান্তরে সোফি তার নেশাটাকে পেশায় রূপান্তর করে নিল পুলিশ জুডিশিয়ারে একজন কোড ব্রেকার হিসেবে কর্মজীবন শুরু করার মধ্য দিয়ে। আজ রাতে সোফি স্ক্রিপ্টোগ্রাফার সত্তা তাকে বাধ্য করছে তার দাদুর সহজ সরল কোডটা দুজন আগন্তুককে একসঙ্গে জুড়ে দেবার জন্য, সোফি নিভু এবং রবার্ট ল্যাংডন। কিন্তু প্রশ্ন হলো কেন? দুঃখের কথা হলো, ল্যাংডনের হতবাক দৃষ্টির দিকে তাকিয়ে সোফির মনে হলো এই আমেরিকানটাও তার চেয়ে বেশি কিছু জানে না। কেন তার দাদু তাদের দুজনকে একসঙ্গে এরকম একটি ঘটনায় নিক্ষেপ করেছেন? সে আবার বলতে শুরু করলো, আপনার সাথে আমার দাদুর আজ রাতে দেখা করার কথা ছিল, কিসের জন্য? ল্যাংডনকে সত্যি খুব কিংকর্তব্য বিমূঢ় মনে হলো। তার ব্যক্তিগত সচিব সাক্ষাতের ব্যবস্থাটা করেছিল, আর এই ব্যাপারে সে কোনো কারণও বলেনি। আমিও জিজ্ঞেস করিনি। আমার ধারণা তিনি হয়তো শুনেছেন যে আমি ফরাসি ক্যাথেড্রালের প্যাগান আইকনোগ্রাফি নিয়ে বক্তৃতা দেব, সেই ব্যাপারে হয়তো ওনার আগ্রহ ছিল। আমি মনে করলাম বক্তৃতার পর তার সাথে গল্পগুজব আর একটু পানাহার করাটাই খুব আনন্দদায়ক হবে। সোফি এ কথাটা একদমই মানতে পারল না। সংযোগটা একেবারেই যুক্তিহীন বলে মনে হচ্ছে। তার দাদু প্যাগান আইকনোগ্রাফি সম্পর্কে এ পৃথিবীর যে কোনো লোকের চেয়ে বেশি জানতেন। তার চেয়ে বড় কথা, তিনি একজন অসম্ভব রকমের অন্তর্মুখী ব্যক্তি ছিলেন। কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকলে একজন আমেরিকানকে ডেকে এনে আড্ডা জুড়ে দেবেন, সেটা একেবারেই অসম্ভব। সোফি একটা গভীর নিঃশ্বাস নিয়ে আবারও জানতে চাইল, আমার দাদু আজ বিকেলে ফোন করে আমাকে বলেছিলেন যে আমরা দুজনেই খুব বড় রকমের একটা বিপদে আছি। এটা কি আপনার কাছে কোনো অর্থ বহন করে? ল্যান্ডনের নীল চোখ দুটো চিন্তার মেঘে ঢেকে গেল। না, কিন্তু যা ঘটেছে সেটা বিবেচনা করলে। সোফি মাথা নেড়ে সায় দিল। আজ রাতে যা ঘটেছে সেটা বিবেচনায় না নিলে সে খুব বোকা হিসেবেই প্রতীয়মান হবে। অন্যমনস্কভাবে হেঁটে বাথরুমে ছোট্ট একটা কাঁচের জানলার কাছে গেল। সেখান থেকে বাইরে তাকালো, দেখল জানলার কাঁচে অ্যালার্ম টেপ লাগানো আছে।
তার অনেক উপরে আছে, 40 ফুট উপরে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে প্যারিসের চমৎকার নৈসর্গিক দৃশ্যের দিকে তাকালো। বাম দিকে সাইন নদীর ওপারে জল করছে আইফেল টাওয়ার, আর ঠিক সোজাসুজি তাকালে আর্ক দ্য ট্রায়াম্ফ। ডান দিকে ঢালু আর সুউচ্চ মাতোয়া মার্ত্রে। গর্বিত সাকর কোয়ারের অ্যারাবেক্স ড্যামের পালিশ করা সাদা পাথর দুটি ছড়াচ্ছে পবিত্র আলোর মতো। এখানে ড্যানো নুইংয়ের পশ্চিম মাথাটার কাছে প্লেস দু কারোজেল। লুভরের বাইরের দেয়ালটা শুধুমাত্র সরু একটা ফুটপাত দিয়ে সেই জায়গা থেকে পৃথক করা হয়েছে। নিচে যথারীতি রাত্রিকালীন ট্রাকের সারি অলসভাবে দাঁড়িয়ে আছে। সিগন্যালের অপেক্ষা আছে তারা। তাদের বাতিগুলো দেখে মনে হচ্ছে টিপটিপ করে সোফির দিকে ঠাট্টা ছলে তাকাচ্ছে। আমি জানি না কি বলবো, ল্যাংডন বলল। সোফির পাশে এসে দাঁড়ালো সে। আপনার দাদু নিশ্চিতভাবেই আমাদেরকে কিছু বলতে চেষ্টা করেছেন। আমি দুঃখিত, আমি খুব কম সাহায্যেই আসতে পারছি। সোফি জানলা থেকে ঘুরে দাঁড়ালো। বুঝতে পারল ল্যাংডনের কণ্ঠে গভীর অনুশোচনাটা একেবারেই নিখাত। তাকে নিয়ে এত সমস্যা হবার পরও সে নিশ্চিতভাবেই চায় তাকে সাহায্য করতে। ডিসিপি যে সন্দেহের তালিকায় নিজের নামটি দেখেও এই শিক্ষাবিদ ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছে না। আমাদের দুজনের অবস্থান একই রকম, সে ভাবল। একজন কোড ব্রেকার হিসেবে সোফি তার জীবিকা অর্জন করে আপাত অর্থহীন তথ্যের অর্থ বের করে। আজ রাতে রবার্ট ল্যাংডনকে নিয়ে তার সবচাইতে ভালো অনুমান হলো লোকটা জানুক আর নাই জানুক, সে এমন কিছু জানে যা সোফির খুবই জানা দরকার। প্রিন্সেস সোফিয়া, রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। তার দাদুর মেসেজটা এর চেয়ে আর কতটা পরিষ্কার হতে পারত। ল্যাংডনের সাথে সোফির আরও বেশি সময় দরকার ভাবার জন্য। একসাথে এই রহস্য ভেদ করতে সময় লাগবে, কিন্তু দুঃখজনক সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ল্যাংডনের দিকে তাকিয়ে সোফি একটা জিনিসের কথাই শুধু ভাবতে পারল। বেজুফসে আপনাকে যে কোনো সময় তার কাস্টাডিতে নিয়ে নেবে। আমি আপনাকে এই জাদুঘর থেকে বের করতে পারি, কিন্তু আমাদের এখন একটু অভিনয় করতে হবে। ল্যাংডনের চোখ দুটো বড় হয়ে গেল। আপনি চাচ্ছেন আমি পালাই? এটাই হবে আপনার জন্য সবচেয়ে স্মার্ট কাজ। আপনি যদি ফসের কাছে ধরা দেন, তবে সে এক্ষুনি আপনাকে তার কাস্টাডিতে নিয়ে নেবে। আপনাকে তখন কয়েক সপ্তাহ ফ্রান্সের জেলে কাটাতে হবে, আর সেই সময়টাতে ডিসিপিজি এবং ইউএস এম্বাসি আপনার মামলাটা কোন কোর্টে হবে সেটা নিয়ে লড়াই শুরু করে দেবে। কিন্তু আপনি যদি এখান থেকে পালিয়ে গিয়ে আপনাদের এম্বাসিতে চলে যেতে পারেন, তবে আপনার সরকার আপনার অধিকার রক্ষা করতে পারবে। তখন আপনি আর আমি প্রমাণ করতে পারবো যে এই হত্যাকাণ্ডের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ল্যাংডনকে দেখে মনে হলো না সে পুরোপুরি একমত হতে পেরেছে। ভুলে যান এটা। সবগুলো বের হবার দরজায় ফসে সশস্ত্র পাহারা বসিয়েছে। তারপরও যদি আমরা কোনো গুলি না খেয়ে পালিয়ে যেতে পারি, তবে আমরা অপরাধী হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যাব। আপনি ফসেকে বলুন যে ফ্লোরের লেখা মেসেজটা আপনার জন্যই লেখা হয়েছে, আমার নামটা অভিযুক্তকারীর নাম হিসেবে লেখা হয়নি। আমি সেটা করব, সোফি বলল। খুব দ্রুত কথা বলছে সে। তবে সেটা তখনই যখন আপনি ইউএস এম্বাসির ভেতরে নিরাপদে থাকবেন। সেটা এখান থেকে মাত্র 1 মাইল দূরে। জাদুঘরের বাইরে আমার গাড়িটা পার্ক করা আছে। এখানে ফসের সাথে দেন দরবার করাটা খুব বেশি জুয়া খেলা হয়ে যাবে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? ফসে আজ রাতে তার মিশন ঠিক করে ফেলেছে। আপনাকে অপরাধী প্রমাণ করবেই সে। আপনি যদি কিছু করে বসেন, তবে তার কেসটা আরও শক্তিশালী হবে, এই আশায় সে করছে। একদম ঠিক, যেমন পালিয়ে যাওয়া। সোফির সোয়েটারের পকেটে থাকা সেলফোনটা হঠাৎ করে বেজে উঠল। সম্ভবত ফসে। সে পকেটে হাত দিয়ে ফোনটা বন্ধ করে দিল। মিস্টার ল্যাংডন, সে খুব হড়বড় করে কথা বলল, আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, আর আপনার পুরো ভবিষ্যৎটাই তার উপর নির্ভর করছে। ফ্লোরের লেখাটা একদম নিশ্চিত করে আপনার অপরাধের প্রমাণ নয়। তারপরও ফসে আমাদের পুরো টিমকে বলেছে যে সে নিশ্চিত আপনি হলেন আসামি। আপনি কি এছাড়া অন্য কিছু ভাবতে পারেন যা আপনাকে তার কাছে অপরাধী করতে পারে? ল্যাংডন কয়েক সেকেন্ড নীরব রইল। তেমন কিছুই তো মনে হচ্ছে না। সোফি একটা দীর্ঘশ্বাস ফেলল। এর অর্থ ফসে মিথ্যে বলছে। কেন? সোফি সেটা ভাবতে পারল না। সত্য হলো এই, বেজু ফসে আজ রাতে রবার্ট ল্যাংডনকে 14 শিখে ভরবেই, যে করেই হোক। সোফির নিজের জন্য ল্যাংডনকে প্রয়োজন, আর এই জন্যেই তার কাছে একমাত্র যে যৌক্তিক ব্যাপারটা মনে আসছে সেটা আরও বেশি প্রহেলিকাময়। ল্যাংডনকে ইউএস এম্বাসিতে পৌঁছে দেওয়ার দরকার। জানলার দিকে ঘুরে সোফি কাঁচে লাগানো অ্যালার্ম টেপটার দিকে তাকালো। সেখান থেকে নিচে তাকালো। 40 ফুট উচ্চতা হবে। এখান থেকে লাফ দেওয়ার অর্থ ল্যাংডনের পা কয়েকটা জায়গায় ভেঙে যাওয়া। যাই হোক, সোফি সিদ্ধান্ত নিয়ে ফেলল রবার্ট ল্যাংডন লুভর থেকে পালাবেই, সে চাক আর না চাক।
কোনো জবাব দিচ্ছে না মানে? ফসেকে খুব সন্দেহপ্রবণ দেখাচ্ছে। তুমি তার সেলফোনে ফোন করেছো ঠিক? আমি জানি ওটা তার সাথেই আছে। কোলেত কয়েক মিনিট ধরেই সোফির সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে। হয়তো তার ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে, অথবা রিংটোন বন্ধ করে রেখেছে। স্ক্রিপ্টোলজির পরিচালকের সাথে ফোনে কথা বলার পর থেকেই ফসেককে খুব অস্থির দেখাচ্ছে। ফোনটা রেখেই সে কলেতের কাছে এসে এজেন্ট নেভুকে ফোন করে তাকে দিতে বলল, কিন্তু কলেত লাইন দিতে ব্যর্থ হচ্ছে। ফসেকে দেখে মনে হলো খাঁচায় বন্দি একটা সিংহ পায়চারি করছে। ক্রিপ্টো থেকে কেন ফোন করা হয়েছিল? কলেত এবার জানতে চাইল। ফসে তার দিকে তাকালো। এটা বলতে যে ড্রকনীয় শয়তান আর ল্যাংরা সেন্টের ব্যাপারে তারা কিছু খুঁজে পায়নি। এই না, তারা আরও বলেছে এইমাত্র সংখ্যাগুলোকে তারা ফিবোনাচির সংখ্যা হিসেবে চিহ্নিত করতে পেরেছে, কিন্তু তাদের সন্দেহ এটা একেবারে অর্থহীন একটা জিনিস। কোলেতকে দ্বিধাগ্রস্ত দেখালো। কিন্তু তারা তো ইতিমধ্যে এজেন্ট নেভুকে আমাদের কাছে পাঠিয়েছে। ফসে মাথা নাড়ল। তারা নেভুকে পাঠায়নি। কি? ডিরেক্টরের মতে আমার নির্দেশে তিনি তার পুরো দলটিকে আমার পাঠানো ছবিগুলো বিশ্লেষণে লাগিয়ে দেন। এজেন্ট নেভু ওখানে আসার পর সোনিয়ার একটা ছবি আর কোডটা নিয়ে কোনো কথা না বলেই অফিস থেকে বেরিয়ে যায়। ডিরেক্টর বলেছেন তিনি সোফিকে তার আচরণের ব্যাপারে কোনো প্রশ্ন করেননি, কারণ ছবিগুলো দেখে সোফি সঙ্গত কারণে ভেঙে পড়েছিল। ভেঙে পড়েছিল? সে কি কখনো মৃতদেহের ছবি দেখেনি? ফসে কিছুক্ষণ নীরব রইল। এই ব্যাপারটা কেউ জানত না, যতক্ষণ না সহকর্মীদের একজন ডিরেক্টরকে জানিয়েছিল যে আসলে জ্যাকসনিয়া সোফি নেভুর দাদা হন। কোলেত বাকরুদ্ধ হয়ে গেল। ডিরেক্টর বলেছেন সোফিয়া একবারও বলেনি যে জ্যাকসনিয়া তার দাদা হন। আর তার মতো এটা এই জন্য যে সোফি তার বিখ্যাত দাদার কথা বলে কোনো ধরনের বাড়তি সুবিধা পেতে চায়নি। ছবি দেখে ভেঙে পড়েছিল, তাতে অবাক হবার কিছু নেই। কোলেত কখনো কল্পনা করতে পারেনি যে কাউকে একদিন একটা কোডের মর্মোদ্ধার করতে বলা হবে তারই নিকট আত্মীয়র হত্যাকাণ্ডের পর। ভিকটিমের নিজের লেখা সেই কোড। তারপরও সোফির আচরণ বেখাপ্য মনে হচ্ছে। কিন্তু সে তো নিশ্চিতভাবেই সংখ্যাগুলো ফিবোনাচির সংখ্যা হিসেবে চিহ্নিত করে আমাদের কাছে এসে বলে গেছে। আমি বুঝতে পারছি না কেন সে অফিসের কাউকে সেই কথাটা না বলে অফিস থেকে বের হয়ে গেল। কোলেতে এইরকম ঘটনার একটা ব্যাখ্যার কথাই ভাবতে পারছে, আর তা হলো সনিয়া এই আশায় ফ্লোরে একটা সংখ্যাগত ক্রিপ্টোগ্রাফারের, যাতে ফসে একজন স্ক্রিপ্টোগ্রাফারকে এই ঘটনায় যুক্ত করে, আর এভাবেই তার নিজের নাতনি জড়িত হয়ে যাবে, আর বাকি লেখাগুলো তার নাতনির কাছে দেয়া এক ধরনের মেসেজ ছাড়া আর কি। কিন্তু এতে ল্যাংডনকে কিভাবে মেলানো যায়? কোলেতে এর চেয়ে বেশি ভাববার আগেই ফাঁকা জাদুঘরটা অ্যালার্মের আওয়াজে কেঁপে উঠল। মনে হলো অ্যালার্মটা গ্র্যান্ড গ্যালারির ভেতর থেকে আসছে। অ্যালার্মে! একজন এজেন্ট চিৎকার করে বলল। তার চোখ লুভরের সিকিউরিটি সেন্টারের দিকে। গ্রে গ্যালারি টয়লেট, ম্যাসিয়ে! ফসে কোলেতের দিকে দ্রুত ঘুরে দাঁড়ালো। ল্যাংডন কোথায়? এখনও পুরুষ টয়লেটেই আছে। কোলেত ল্যাপটপের পর্দায় লাল বিন্দুটার অবস্থানের দিকে ইঙ্গিত করে বলল, সে জানলার কাঁচ ভেঙেছে নিশ্চিত। কোলেত জানত ল্যাংডন বেশি দূর যেতে পারবে না, যদিও প্যারিসের ফায়ার কোড অনুযায়ী 15 মিটার উঁচুতে অবস্থিত জানলার কাঁচ আগুন লাগালে ভাঙা যেতে পারে। তবে লুভরের দোতলা থেকে মই অথবা হুক ছাড়া নামার অর্থ হল নির্ঘাত আত্মহত্যা করা। আরেকটি ব্যাপার, ড্যানন নুইংয়ের পশ্চিম দিকে কোনো গাছপালা নেই, এমনকি মাটিতে কোনো ঘাসও নেই যে পড়ে গেলে কিছুটা রক্ষা পাওয়া যাবে। বিশ্রামঘরের জানলার নিচে 2 লেন বিশিষ্ট প্লেস দু কারোজেল অবস্থিত। হাই ঈশ্বর! পর্দার দিকে তাকিয়ে কোলেত চিৎকার করে বলল, ল্যাংডন জানলা দিয়ে লাফ দিয়েছে। কিন্তু ফসে ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে। তার মেনোরি ন্যামান 93 রিভলভারটা হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেছে। কোলেত পর্দার দিকে ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ে আছে। তার চোখে বিস্ময়। লাল বিন্দুটা এই ভবনের বাইরে চলে গেছে। হচ্ছেটা কি? সে অবাক হলো। ল্যাংডন কি জানলা দিয়ে, নাকি? হায় যিশু! লাল বিন্দুটা লাফিয়ে লাফিয়ে দেয়াল অতিক্রম করে ফেললে কোলেত উত্তেজনায় দাঁড়িয়ে গেল। সিগন্যালটা একটু থামল। তারপর বিন্দুটা ভবনের বাইরে প্রায় 10 গজ দূরে চলে গেল। তড়িঘড়ি করে কোলেত প্যারিসের রাস্তাঘাটের মানচিত্রটার জন্য কম্পিউটারে সার্চ করে জিপিএস সিস্টেমটা ঠিক করে নিল। দৃশ্যটা একটু বড় করে সে বিন্দুটার একেবারে নিখুঁত অবস্থান দেখতে পেল। এটা আর নড়ছে না। এটা এখন প্লেস দু কারোজেলের মাঝখানে থেমে আছে। ফসে ঊর্ধ্বশ্বাসে গ্র্যান্ড গ্যালারির দিকে ছুটে চলল। কলেতের রেডিওটা ঘরঘর করছে।
কিন্তু অ্যালার্মের শব্দে সেটা শোনা যাচ্ছে না। সে ঝাঁপ দিয়েছে। কলেজ চিৎকার করে বলছে, আমি সিগন্যালটাকে প্লেস দু কারোজেলে দেখতে পাচ্ছি, বাথরুমের জানলার বাইরে। এটা একদমই নড়ছে না। হায় যিশু, আমার মনে হচ্ছে ল্যাংডন আত্মহত্যা করেছে, আর কিছু না। ফসে কথাটা শুনতে পেল, কিন্তু তার কাছে এগুলো কোনো অর্থই বহন করছে না। সে দৌড়াতেই লাগলো। হলো এটা মনে হচ্ছে কখনো শেষ হবে না। সনির মৃতদেহটা দৌড়ে অতিক্রম করার সময় সে ড্যানন নুইংয়ের পার্টিশনের দিকে তাকালো। অ্যালার্মটা আরও জোরে শোনা যাচ্ছে। দাঁড়ান! রেডিওতে কলেতের কণ্ঠটা চিৎকার করে বলল, সে নড়ছে। হায় ঈশ্বর, সে বেঁচে আছে! ল্যাংডন পালাচ্ছে! ফসে দৌড়াতেই লাগলো। প্রতিটি পদক্ষেপে হলওয়ের দৈর্ঘ্যটা কমিয়ে আনছে সে। ল্যাংডন খুব দ্রুত দৌড়াচ্ছে। কলেত রেডিওতে চিৎকার করেই যাচ্ছে। সে কারোজেল দিয়ে দৌড়াচ্ছে। দাঁড়ান, সে খুব জোরে দৌড় শুরু করেছে। সে তো দেখি প্রচণ্ড দ্রুত দৌড়াচ্ছে। পার্টিশনের দিকে আসতেই ফসে দেখতে পেল বিশ্রামঘরের দরজাটা। সে ওদিকেই দৌড়ে গেল। অ্যালার্মের শব্দে ওয়াকিটকির কথা আর শোনা গেল না। সে কোনো গাড়িতেই চড়ে থাকবে। আমার মনে হয় সে গাড়িতেই আছে। আমি বলতে পারছি না। ফসে প্রবল বেগে পুরুষ টয়লেটের ভেতর অস্ত্র হাতে ঢুকতেই কলেতের কথাগুলো অ্যালার্মের আওয়াজ গিলে ফেলল। পুরো ঘরটা ভালো করে দেখে নিল সে। ঘরটা একেবারেই ফাঁকা, বাথরুমও খালি। ফসের চোখ ঘরের ভাঙাচোরা জানলাটার দিকে গেল। সে দৌড়ে জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকালো। ল্যাংডনকে কোথাও দেখা গেল না। ফসে কোনোভাবেই ভাবতে পারল না এরকম ঝুঁকি কেউ নিয়ে থাকবে। নিশ্চিতভাবেই কেউ যদি এখান থেকে লাফ দেয় তবে মারাত্মকভাবে আহত হবে। অ্যালার্মটা বন্ধ করে দেয়া হলে ওয়াকিটকিতে কলেতের কণ্ঠটা আবারও শোনা গেল। দক্ষিণ দিকে যাচ্ছে, খুব দ্রুত। পন্দ কারোজেল দিয়ে সিন নদীটা পার হচ্ছে। ফসে তার বাম দিকে ঘুরল। পন্দ কারোজেলের রাস্তায় একমাত্র যে যানবাহনটা আছে সেটা হলো বিশাল বড় একটা টুইন বেড ডেলিভারি ট্রাক। লুভর থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে সেটা। ট্রাকের পেছনের খোলার ডালাটা ত্রিপল দিয়ে ঢাকা। একটা বিশাল হ্যামক আছে সেখানে। ফসে খুব দ্রুতই বুঝতে পারল ব্যাপারটা। এই ট্রাকটা কিছুক্ষণ আগে বিশ্রামঘরের নিচে ট্রাফিক সিগন্যালের জন্য থেমেছিল। একটা উন্মাদগ্রস্ত ঝুঁকি। ফসে আপন মনে বলল, ল্যাংডনের কোনোভাবেই জানতে পারার কথা নয় ত্রিপলির নিচে কি আছে। ট্রাকটা যদি স্টিল বহন করে থাকে তবে কি হবে? অথবা সিমেন্ট, কিংবা ময়লা আবর্জনা। 40 ফুট উঁচু থেকে ঝাঁপ দেয়া একেবারেই পাগলামি। ডটটা ঘুরে যাচ্ছে, কোলেজ জানালো। পন্দে সেন্ট পেরেজের দিকে যাচ্ছে। ঠিক তাই। ট্রাকটা ব্রিজ অতিক্রম করে ধীরে ধীরে পন্দে সেন্ট পেরেজের দিকে যাচ্ছে। তাই হোক, ফসে ভাবল। কোলেত ইতিমধ্যেই ওয়্যারলেসের মাধ্যমে কয়েকজন এজেন্টকে লুভুর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে পেট্রোল গাড়িতে করে রাস্তায় টহল দিতে বলে দিয়েছে সে। এরই মধ্যে ট্রাকটার অবস্থান পরিবর্তন হলো। যেন ব্যাপারটা অদ্ভুত একটি চোর পুলিশ খেলা। খেলা শেষ হয়ে গেছে। ফসে জানত তার লোকজন মিনিট খানেকের মধ্যেই ট্রাকটা আটকে ফেলতে পারবে। ল্যাংডন কোথাও যেতে পারবে না। অস্ত্রটা জায়গা মতো রেখে ফসে বিশ্রাম ঘর থেকে বের হয়ে কোলেতকে ওয়্যারলেস করল। আমার গাড়িটা নিয়ে আসতে বলো। গ্রেফতারের সময়টাতে আমি ওখানে থাকতে চাই। ফসে গ্র্যান্ড গ্যালারি থেকে বের হতে হতে ভাবছিল, ল্যাংডন যদি এখান থেকে লাফ দেওয়ার পরও বেঁচে থাকে তবে সেটা অবাক হবার মতোই ব্যাপার হবে। এটা অবশ্য কোনো ব্যাপার না। ল্যাংডন পালিয়েছে অভিযুক্ত হয়ে। বিশ্রাম ঘর থেকে মাত্র 15 গজ দূরেই ল্যাংডন আর সোফি গ্র্যান্ড গ্যালারির ছায়া ঢাকা জায়গাটাতে দাঁড়িয়েছিল। ফসে বাথরুম থেকে বের হবার সময় তারা নিজেদের খুব কষ্ট করে দৃশ্যের আড়ালে রাখতে পেরেছিল। তার হাতে অস্ত্র ছিল। হুড়মুড় করে বাথরুমে ঢুকেছিল সে। শেষ 60 সেকেন্ড সময়টা ছিল ঘোরের মতো। ল্যাংডন পুরুষ টয়লেটের ভেতরে দাঁড়িয়ে বারবার পালাতে অস্বীকৃতি জানাচ্ছিল। যে অপরাধ সে করেনি সেই অপরাধ থেকে কেন সে পালাবে? যখন সোফি জানলার অ্যালার্মটা পরীক্ষা করে নিচের দিকে তাকালো, তার ভাবসাব দেখে মনে হলো উপর থেকে লাফ দেবার হিসাব করছে সে। ছোট্ট একটা নিশানার সাহায্যে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন, সে বলেছিল। নিশানা? অস্বস্তি নিয়ে বিশ্রামঘরের জানলার দিকে তাকিয়েছিল সে। রাস্তায় একটা বিশাল আকারের 18 চাকার ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকটার ডালায় বিশাল একটা ত্রিপল দিয়ে মালপত্রগুলো ঢেকে রাখা হয়েছে। ল্যাংডন আশা করল সোফিকে দেখে যা মনে হচ্ছে সে যেন তা না ভাবে। সোফি, আমি কোনোভাবেই লাভ দিচ্ছি না। ট্র্যাকিং ডটটা বের করুন। হতবুদ্ধিকর ল্যাংডন তার পকেট হাতড়াতে লাগলো। হাতড়াতে হাতড়াতে পেয়ে গেল ছোট্ট ধাতব জিনিসটা। সোফি সেটা হাতে নিয়ে সিঙ্কে রেখে দিল।
একটা টয়লেট সাবান নিয়ে সেটার মধ্যে ধাতব বস্তুটি চেপে ধরে রাখলো যতক্ষণ না সেটা দেবী গিয়ে আটকে না গেল। সাবানটা ল্যাংডনের কাছে ফিরিয়ে দিয়ে সোফি একটা ময়লা ফেলার ভারী ড্রাম টেনে এনে জানলার কাছে নিয়ে এলো। ল্যাংডন কোনো কিছু বলার আগেই সেই ড্রামটা দিয়ে জানলায় আঘাত করে জানলার কাঁচ ভেঙে ফেলল। অ্যালার্মটা মাথার উপর প্রচণ্ড শব্দে বাজতে শুরু করলো। সাবানটা আমার হাতে দিন, সোফি চিৎকার করে বলল। অ্যালার্মের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। ল্যাংডন সাবানটা তার হাতে তুলে দিল। সাবানটা হাতে নিয়ে সোফি ভাঙা জানলা দিয়ে নিচে দাঁড়িয়ে থাকা 18 চাকার গাড়িটার দিকে তাকালো। টার্গেটটা খুব বেশি বড় আকারের, আর সেটা বিল্ডিংটার থেকে 10 ফুটেরও কম দূরত্বে দাঁড়িয়ে আছে। ট্রাফিক বাতিটা পরিবর্তন হবার আগেই সোফি গভীর একটা নিঃশ্বাস নিয়ে সাবানটা ছুঁড়ে মারল। সাবানটা ট্রাকের উপর গিয়ে পড়ে সেটা ত্রিপলের মধ্যে আটকে রইল, আর ট্রাফিক সিগন্যালের বাতিটা সবুজ রঙে আসতেই ট্রাকটা সাঁই করে চলে গেল। কনগ্রাচুলেশনস। দরজার দিকে তাকে টেনে নিয়ে যেতে যেতে সোফি বলল, আপনি লুভর থেকে পালিয়ে গেলেন আর কি। পুরুষ টয়লেট থেকে বের হয়ে তারা অন্ধকারে সরে পড়ল। ফর্সে খুব দ্রুতই এসে পড়েছিল। এবার ফায়ার অ্যালার্মটা বন্ধ হতেই ল্যাংডন শুনতে পেল ডিসিবিজের সাইরেন লুভর থেকে বের হয়ে যাচ্ছে। পুলিশের হিজরত হচ্ছে। ফর্সেও খুব দ্রুতই গ্র্যান্ড গ্যালারি থেকে বের হয়ে গেলে জায়গাটা ফাঁকা হয়ে গেল। গ্র্যান্ড গ্যালারির পেছনে আনুমানিক 50 মিটার দূরে একটা জরুরি সিঁড়ি আছে, সোফি বলল। এখন প্রহরীরা এই এলাকা ছেড়ে চলে গেলেই আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। ল্যাংডন ঠিক করলো আজ রাতে আর কিছু বলবে না। সোফি নেভোকে এখন তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। শুনছিলেন ড্যান ব্রাউনের মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান, এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পগুলোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।